আমাদের সাভার পৌর কমিউনিটি সেন্টারে ৫টি মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত ৫ মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনেও একটা মৃতদেহ উদ্ধার হয়। এই ৬টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই ৬টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই, গত ২৯/৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে ২৫ খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি, এবং লাশটি ছিল পুরা লাশ আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরা অবস্থায় ছিল। আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন। তার পরবর্তীতে আমরা ১১/১০ তারিখে ১১/১০/২০২৫ তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একজন নারীর ছিল। এই নারীর বয়সও আনুমানিক ৩০ বছরের মতো ছিল। একইভাবে আমরা ১৯/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আমরা আরও একটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল, যার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর ছিল। ওই মৃতদেহটিও পুরা অবস্থায় আমরা পাই, এবং গতকালকে আমরা সর্বশেষ ২টি মৃতদেহ উদ্ধার করি। একটি মৃতদেহের বয়স আনুমানিক ১৩ থেকে ১৫ বছর মতো হবে, এবং আরেকটি মৃতদেহ পুরুষের, তার বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হবে। এই মৃতদেহ দুটিও আমরা পুরো অবস্থায় পাই। এছাড়াও গত ৪/৭/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আমরা মডেল মসজিদের সামনে একজন বৃদ্ধার মৃতদেহ পাই। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম হয়তো বৃদ্ধ বয়সে ৬৫ বছর বয়সী বৃদ্ধ ছিল, উনি হয়তো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। আমরা এভাবেই একটি অপমৃত্যু মামলা রুজু করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যখন পোস্টমর্টম রিপোর্ট আসে দেখা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার আলোকেই আমরা পরবর্তীতে একটা মামলা সাভার মডেল থানায় মামলা রুজু হয়। এই পুরা ৬টি ঘটনায় আমাদের সাভার মডেল থানায় ৬টি মামলা রুজু করা হয়েছে, এবং আমরা মামলা প্রতিটি ঘটনার পরই আমরা মূলত তদন্ত করতে থাকি। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে আমাদের যে বৃদ্ধ মহিলা ছাড়া, আসমা বেগম যার বয়স ৬৫ বছর, উনি ছাড়া আর কারোই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি। এবং পরিচয় শনাক্তের জন্য আমাদের যে ধরনের কার্যক্রম গ্রহণ করার কথা আমরা সকল ধরনের কার্যক্রম গ্রহণ করেছি, কিন্তু কেউ এভাবে আমরা এখনো সাড়া পাইনি। এর বাহিরে আমরা পরবর্তীতে আমরা যেহেতু আমাদের সাভার থানায় মামলা রুজু হওয়ার পর আমাদের থানা পুলিশ, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ সহ আমরা সবাই মিলে মূলত কাজ করতে থাকি যে এই ঘটনার পিছনে কারা জড়িত আছে। এবং আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ সহ তার যে টিম আছে, এই টিমের নেতৃত্বে আমরা নিয়মিতই আমাদের যে এখানে কমিউনিটি সেন্টার এটার উপর নজরদারি বৃদ্ধি করি। আপনারা জানবেন যে ইতিমধ্যে আমরা পৌর কমিউনিটি সেন্টার আমাদের পৌরসভার সহায়তায় আমরা পরিচ্ছন্ন করেছি, লাইটিংয়ের ব্যবস্থা করেছি, এবং কিছু সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা আমরা ইতিমধ্যে স্থাপন করেছি। আমরা শুধু এই নিয়েই ক্ষান্ত হয়নি, আমরা যে ঘটনার আগের দিনও আমাদের যে ওই ইন্সপেক্টর অপারেশনের নেতৃত্বে একটা টিম যারা এখানে অবস্থান করে তাদের জিজ্ঞাসাবাদ করছে, এবং তাদের কোনো সন্দেহজনক কোনো কিছু তাদের চোখে পড়ে কিনা এই বিষয়গুলো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি। এবং এই জিজ্ঞাসাবাদ করার পরেও তারা বলেছে যে না, এই ধরনের কোনো কিছু তাদের চোখে লক্ষ্য করেনি। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম তাদের মধ্য থেকেই আমরা পরে 18 তারিখ দুপুরবেলা, আপনারা জানেন যে দুপুরবেলা আমরা 2 জনের মৃতদেহ আমরা এখানে পাই। এই মৃতদেহগুলা পাওয়ার পর আমরা যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি, এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি, এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। হেফাজতে আনার পর আমাদের যে টিম রয়েছে অফিসার ইনচার্জের নেতৃত্বে, এবং এখানে সবার সার্কেল অফিসার হচ্ছে, সার্কেল অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত অপারেশন সহ আমাদের সকলেই আমরা ইন্টেন্সিভলি তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই সম্রাট মশিউর রহমান খান ওরফে সম্রাট নিজেকে নিজে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। যদি এই ঘটনায়
ওনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা বা এই ধরনের এই ঘটনার সাথে কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা আদালত আমাদের কাছে আমাদের রিমান্ড মঞ্জুর করে, তাহলে পরবর্তীতে পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ফলো আপে আপনাদের বিস্তারিত জানানো যাবে। ঘটনাস্থল থেকে কোনো আলামত পেয়েছেন কিনা? আহ, 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 এই, পরিচয়পত্র বলতে উনি উনি আমাদের যে নাম বলেছে এবং ঠিকানা বলেছে ব্যাংক কলোনি, আমরা নাম এবং ঠিকানা অনুযায়ী আমরা গিয়েছি। আমরা এখনো ওইখানে ঠিকানা শনাক্ত করতে পারিনি এবং সে আলামত জব্দ বলতে যে সে প্রথমে হত্যার কাজে ব্যবহৃত একটা মাফলার রয়েছে, এই মাফলারটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং সে যে আগুন দিয়ে পোড়ানো তার যে মোডাস অপারেন্ডি, এই দেয়াশালাইটিও আমাদের উদ্ধার করা আছে। এখানে পেট্রোল আসলে আমরা খুব অল্প সময় তাকে আমাদের হাতে পেয়েছি। যদি আমরা বিজ্ঞ আদালতে যেহেতু আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি, বিজ্ঞ আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে, সেই ক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ যে উদ্দেশ্য কি, আরো কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। সে যে আলামত বা সে কি দস্তাবেজ না, করেছে আমরা যেহেতু লাশ পুরা গলা অবস্থায় পেয়েছি, আমরা পোস্টমর্টমে আমরা পাঠিয়েছি। আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। যদি আমরা রিপোর্ট পাই যে এই ঘটনায় সে কোনো ফিজিক্যাল অ্যাসল্ট করেছে কিনা মৃতদেহকে, এবং বা তাকে ধর্ষণ করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো আছে কিনা, এইগুলো আমরা পোস্টমর্টম রিপোর্ট পেলে পরে বিস্তারিত আমরা জানতে পারবো। মানসিক আসামি মনে হয়েছে সে পাগল কিংবা এরকম কোনো কিছু না না ভাই, এইটা আমাদের জিজ্ঞাসাবাদে পাগলের বিষয় না। আমাদের যেহেতু ভবঘুরে ভাবে সে ঘোরাফেরা করে, ভবঘুরে হিসাবে আমরা তাকে জানি। পাগলের কোনো সিমটম সাইন বা সিমটম আমরা কোনো কিছুই আমরা তার মধ্যে পাইনি। প্রাথমিকভাবে সে এই হত্যাকাণ্ড কেন ঘটিয়েছে এই ধরনের কোনো তথ্য? এটা ইতিমধ্যে আমি বলেছি, আসলে কেন ঘটিয়েছে, তার পিছনে কেউ আছে কিনা, আমরা জাস্ট অল্প সময় আমাদের কাছে পেয়েছি। যেহেতু আমাদের আইনি একটা বাধ্যবাধকতা আছে যে আমাদের অভিযুক্ত যারা আছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে কোর্টে প্রডিউস করতে হয়, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই তাকে কোর্টে প্রডিউস করেছি। পরবর্তীতে যদি আমরা তাকে আমার রিমান্ড পাই, সেক্ষেত্রে হয়তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে যাদেরকে পারবো। হত্যা করেছে তারা কি ভবঘুরে কি? তারা তাদের আসলে পরিচয় আমরা ওইভাবে শনাক্ত করতে পারিনি, যেহেতু তারা ভবঘুরে কিনা বা এই বিষয়গুলো আসলে আমাদের ওইভাবে আমরা 6 জনের মধ্যে একজনের পরিচয় আমরা পেয়েছি। উনি বৃদ্ধ মহিলা, আসমা বেগম নামে একজন, ওনাকে আমরা মডেল মসজিদের সামনে যে লাশটা পেয়েছি, উনি 65 বছর বয়সী একজন বৃদ্ধ মহিলা। তানিয়া নামে যে মেয়েটা দেখা যাচ্ছে ভিডিওতে দেখা গেছে তানিয়া নামে, এটা আমাদের ইন্সপেক্টর সোনিয়া, তানিয়া না সোনিয়া, ওরফে সোনিয়া। সে শুধু তার নামটিই বলেছে, আসলে তার ঠিকানা কি এইগুলা কোনো কিছু সে নিজেও আমাদের বলেনি বা মানে সে হয়তো নিজেও জানে না। আচ্ছা, তাকে যে মানসিক ভারসাম্য হিসেবে চেনা হতো, আপনারা কি এটা আইডেন্টিফাই করেছেন? না, এই ধরনের কোনো কিছু আমাদের কাছে নাই। মানসিক ভারসাম্যের বিষয়গুলো আমাদের কাছে নাই।